অফিসে মিটিংয়ে নাস্তা দিয়েছে, খেতে যেয়ে মনে হলো ছেলে দুটি এগুলো খুব পছন্দ করে। না খেয়ে প্যাকেট করে বাসায় নিয়ে আসলাম। আমার বাবারে দেখতাম এমন করতো, এখন আমি বাবা হয়ে বুঝলাম বাবারা বোধহয় এমনই। অথচ আজকে 30 বছর পর সেই ছেলেরা আমার খাওয়া আর থাকা নিয়ে প্রকাশ্য ঝগড়া বাঁধিয়েছে। আমাদের বসার ঘরে সেদিন যে দৃশ্য তৈরি হলো তা দেখার চেয়ে আমার মৃত্যু অনেক সহজ ছিল। বড় ছেলে শাফিন গলা উঁচিয়ে বলছে, আমি একা কেন বাবাকে খাওয়াবো? বাবা কি আমার সম্পত্তি বেশি দিয়েছে? ছোট থেকে তো শুভকে মাথায় তুলে রাখা হয়েছে। ছোট ছেলে শুভ ততোধিক কর্কশ গলায় জবাব দেয়, কেন? মায়ের চিকিৎসা খরচ যখন আমি একা চালিয়েছিলাম তখন তো তুমি একটা টাকাও দেওনি। এখন আমি নতুন বিয়ে করেছি, আমার নিজস্ব সংসার আছে, খরচের হাত অনেক বেশি, তাই তুমি বাবার সব দায়িত্ব নেবে। আমার চোখের সামনে নিজের রক্তে গড়া 2 সন্তান যেন দুটো খেপা কুকুরের মতো মাংসের টুকরো নিয়ে কামড়াকামড়ি করছে, আর সেই টুকরোটা অন্য কিছু নয়, আমি তাদের নিজের বাবা। তারপর তারা এক প্রকার সর্বসম্মত সিদ্ধান্তই নিয়ে ফেললো, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। যে ছেলেদের জন্য যৌবন বয়সে নিজের ইচ্ছা, আহ্লাদ, ভালো লাগা সবকিছু বিসর্জন দিয়ে কষ্ট করলাম, যে ছেলেদের মুখের দিকে তাকিয়ে ছেঁড়া জুতো আর একই 60 বছরের পর বছর পার করে দিলাম, সেই ছেলেরা আজ আমার 2 বেলা ভাতের বোঝা বইতে নারাজ। আমার নিজের ঘাম আর রক্তের বিনিময়ে গড়ে তোলা এই 6 তলা বিল্ডিং এর বিরাট বাসায় আমার বুড়ো হাড় দুটো ফেলার মতো বিন্দুমাত্র জায়গা নেই। বুকের ভেতরটা যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু আমি চোখে এক ফোঁটা জল আসতে দেইনি। মানুষ যখন চরম আঘাত পায় তখন কান্নার নদীর জল শুকিয়ে কঠিন পাথর হয়ে যায়। আমিও মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, ওরা যদি সিদ্ধান্ত নিতে পারে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর, তাহলে আমাকে যদি সত্যি সত্যি বৃদ্ধাশ্রমে রেখে আসে আমিও আমার সিদ্ধান্তে অটল থাকব। জীবনে আর কোনোদিন এই বাড়িতে পা রাখবো না, ওদের সামনে নিজের অস্তিত্ব প্রকাশ করব না। সেদিন রাত গভীর হতেই বড় ছেলে শাফিন আমার রুমে এলো। তার পায়ের শব্দে বুঝলাম সিদ্ধান্ত কার্যকর করার চূড়ান্ত বার্তা নিয়ে এসেছে। রুমে ঢুকে দরজার তোয়ালে টাঙ্গানোর দিকে তাকিয়ে সে বলল, বাবা, মা মারা গেছে 3 বছর হয়ে গেল। আমি জানি তোমার একা থাকতে কষ্ট হয়, সারাদিন চুপচাপ বসে থাকো, সেই জন্য বলছিলাম কি, তোমার মতো সমবয়সী লোকদের সাথে যদি তুমি থাকতে পারো তাহলে মনটা ভালো হয়ে যাবে, ওখানে সঙ্গী সাথী পাবে। ছেলেটার কথার পেছনের বিষাক্ত প্রলেপটা বুঝতে আমার আর বাকি রইল না। আমি তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি বলতে চাস বাবা তুই? আমি তো এখানেই ভালো আছি, তোদের চোখের সামনে আছি, এটাই তো আমার পরম শান্তি। শাফিনের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। বিরক্তিতে মুখটা কুকড়ে সে সরাসরি আসল চেহারায় চলে এলো। সে বলল, এত কথা বলতে পারবো না, কালকে সকালে ব্যাগ গুছিয়ে রেখো, তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, সেখানেই তুমি ভালো থাকবে, আমাদের উপর আর বাড়তি চাপ সৃষ্টি করো না। কথাগুলো বলেই সে উত্তরের অপেক্ষা না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার শব্দটা আমার বুকের গভীরে গিয়ে যেন একটা ভারী হাতুড়ির মতো আঘাত করলো। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি উঠে দাঁড়ালাম, ধীর পায়ে এগিয়ে গেলাম কাঠের ভারী আলমারিটার দিকে। ড্রয়ারের গোপন চাবিটা বের করে লকটা খুললাম, সেখান থেকে সযত্নে বের করে আনলাম এই 6 তলা বিল্ডিং এর মূল দলিলপত্র, জমি কেনার রসিদ থেকে শুরু করে প্ল্যান পাস আর ফ্ল্যাটের প্রতিটি কাগজের ফাইল। যে বিল্ডিং এর প্রতিটি ইটে আমার হাড় ভাঙ্গা খাটুনি স্মৃতি জড়িয়ে আছে, যা করার একমাত্র উদ্দেশ্য ছিল আমার পর যেন 2 ভাই শান্তিতে মাথা গুজে থাকতে পারে। আমি ধীর সুস্থে দলিলগুলো আমার পুরনো ট্রাভেল ব্যাগের তলায় কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখলাম। তারপর কয়েক জোড়া জামা কাপড় ভরে ব্যাগটার চেন টেনে দিলাম। রাতের আধারে আমার সিদ্ধান্ত স্থির হয়ে গেল। সকাল হতেই শাফিন আর শুভ এসে দাঁড়ালো। বড় ছেলে গাড়ির চাবি হাতে নিয়ে বলল, চলো। আমি ব্যাগটা হাতে নিয়ে নামলাম। আমার নিজের হাতে গড়া বাড়ি, যার প্রতিটি কোণ আমার চেনা, সেই বাড়ির সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় একবারের জন্য পেছন ফিরে তাকাইনি। বড় ছেলে আমাকে গাড়িতে তুলে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। পুরোটা পথ আর বৃদ্ধাশ্রমের সেই অচেনা গেট দিয়ে ঢোকা পর্যন্ত আমি একটি কথাও বলিনি। আমার নীরবতাই ছিল ওদের অপরাধের প্রতি আমার শেষ উপহার। বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার যখন আমাকে একটি ছোট্ট রুমে নিয়ে বসালো তখন আমার হাতের ব্যাগটার কথা মনে পড়লো। ব্যাগটার ভেতরে শুধু জামা কাপড় নেই, আছে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সেই দলিলপত্র। যে ছেলেরা ভেবেছে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে তারা এই রাজত্ব ভোগ করবে, তারা জানে না যে বাবা তিল তিল করে গড়তে জানে, সে সিদ্ধান্ত নিলে শিকড় সদ্য উপড়ে ফেলতেও জানে। বৃদ্ধাশ্রমের 4 দেয়ালের ভেতরের রাতগুলো বড্ড বড় আর নিস্তব্ধ। পাশের বেডের রহমান সাহেব সারা রাত হাঁপানির কষ্টে ছটফট করেন, আর আমি সিলিং এর দিকে তাকিয়ে আমার বৃদ্ধ বয়সের জীবনটাকে হিসেব করতে থাকি। যে ছেলেদের হাতের আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছিলাম, আজ তারা আমাকে সমাজের চোখে অবহেলা না করার মিথ্যা অজুহাতে এখানে ফেলে গেছে। কিন্তু শাফিন আর শুভ যা ভেবেছে তা জীবনেও হবে না। তারা ভেবেছে বুড়ো বাবা কোণঠাসা হয়ে কেঁদে কেটে দিন পার করবে, আর তারা 6 তলা বিল্ডিং এর মালিক বনে গিয়ে আয়েশ করবে। পরদিন সকালেই আমি বৃদ্ধাশ্রমের সুপারি জহির সাহেবের রুমে গেলাম। জহির সাহেব লোকটা বেশ অমায়িক। আমার ব্যাকগ্রাউন্ড এবং শান্ত স্বভাব দেখে তিনি কৌতূহলী হলেন। আমি ধীর কণ্ঠে বললাম, জহির সাহেব, আমার একজন বিশ্বস্ত এবং পাকা আইনজীবীকে দরকার, খুব জরুরি একটা কাজ আছে। জহির সাহেবের মাধ্যমে যোগাযোগ হলো অ্যাডভোকেট সাজ্জাদ সাহেবের সঙ্গে। বিকেলে তিনি বৃদ্ধাশ্রমে এলেন। আমার পুরনো ট্রাভেল ব্যাগের তলা থেকে যখন 6 তলা বিল্ডিং এর মূল দলিলপত্র, প্ল্যান পাস আর স্ট্যাম্পগুলো বের
করে সাজ্জাদ সাহেবের টেবিলে রাখলাম, তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি অবাক হয়ে বললেন, এত বড় সম্পত্তির মূল দলিল আপনি সাথে করে নিয়ে এসেছেন? আপনার ছেলেরা জানে? আমি একটা শীতল হাসি হেসে বললাম, ওরা জানে আমি খালি হাতে বের হয়ে এসেছি। আইনজীবী সাহেব, আমি কোনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি না। যে ছেলেরা আমাকে তাদের ঘর থেকে তাড়িয়ে দিতে পারে, আমার ঘামের টাকায় গড়া বিল্ডিং এ তাদের 1 ইঞ্চি জমিও আমি দেব না। সাজ্জাদ সাহেব চশমাটা ঠিক করে বললেন, আইনগতভাবে সম্পত্তি এখনো পুরোপুরি আপনার নামে, আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনি কি চান? আমি দৃঢ় গলায় বললাম, আমি চাই একটা উইল তৈরি করতে। আমার মৃত্যুর পর কিংবা এখন থেকে আমার এই 6 তলা বিল্ডিং এর সম্পূর্ণ মালিকানা যাবে এই বৃদ্ধাশ্রমের নামে। ফ্ল্যাটগুলো থেকে প্রতি মাসে যে মোটা অঙ্কের ভাড়া উঠে তার সবটা চলে আসবে এই ট্রাস্টের অ্যাকাউন্টে, যা দিয়ে এই আশ্রয়ের মতো অসহায় বৃদ্ধদের চিকিৎসা আর খাবারের খরচ চালানো হবে। আর শাফিন, শুভ, ওরা আমার রক্ত হতে পারে, কিন্তু আমার সম্পত্তির উত্তরাধিকারী ওরা আর নেই। সাজ্জাদ সাহেব আমার দৃঢ়তা দেখে এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। তারপর চশমাটা পুছতে পুছতে বললেন, কাগজপত্র প্রস্তুত করতে আমার কয়েকদিন সময় লাগবে। সব রেডি করে আমি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সই করানোর ব্যবস্থা করছি। এদিকে আমার ফেলে আসা রাজত্বে তখন অন্য ঝড় উঠেছে। শাফিন আর শুভ ধরে নিয়েছিল বাবা চলে গেছে, এবার ফ্ল্যাট আর দোকানগুলোর ভাড়া ভাগাভাগি করে নেবে। কিন্তু মাসের 1 তারিখ আসতেই বাঁধলো আসল বিপত্তি। নিচের তলার দোকানদার এবং ফ্ল্যাটের পুরনো ভাড়াটেরা সাফ জানিয়ে দিল, শাহেদ সাহেবের লিখিত অনুমতি আর ওনার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আমরা কাউকেই ভাড়া দেব না। হতাশ ও ক্ষিপ্ত হয়ে শাফিন আর শুভ বাবার ঘরের কাঠের আলমারি ভেঙে ফেললো। ড্রয়ার, তোশকের তল, ট্রাঙ্ক সব তোলবার করে ফেললো তারা, কিন্তু কোথাও মূল দলিলের কিচ্ছু নেই। জমি কেনার মূল কাগজ না থাকলে তো ফ্ল্যাট বিক্রি করা দূরের কথা, ব্যাংক লোন নেওয়া বা নামজারি করা অসম্ভব। শুভ চেঁচিয়ে উঠল, ভাই, বুড়ো কি কাগজগুলো সাথে করে নিয়ে গেছে নাকি? ও তো ব্যাগে শুধু কয়েকটা জামা নিয়ে গেল। শাফিন গলার টাই ঢিলে করতে করতে রাগে ফুঁসছিল। সে বলল, অসম্ভব, এত বড় দলিলের ফাইল ও কোথায় লুকাবে? চল বৃদ্ধাশ্রমে গিয়ে বুড়োকে ধরি। দলিল ছাড়া তো আমরা পথে বসে যাব। দিনটা ছিল বৃহস্পতিবার। বৃদ্ধাশ্রমের ছোট অফিস ঘরে তখন অ্যাডভোকেট সাজ্জাদ সাহেব, একজন পাবলিক এবং 2 জন সাক্ষী উপস্থিত। আমার সামনে রাখা চূড়ান্ত ট্রাস্টের আইনি দলিল। জহির সাহেব বারবার জিজ্ঞেস করছিলেন, শাহেদ সাহেব, আপনি কি সত্যি নিশ্চিত এটা সই করলে আপনার ছেলেদের আইনি কোনো অধিকারী আর থাকবে না? আমি কলমটা হাতে নিলাম। আমার হাত একটুও কাঁপলো না। যে ছেলেরা আমার রক্তের সম্পর্ককে বিসর্জন দিয়েছে তাদের সাথে আমার আইনি সম্পর্ক রাখারও কোনো অর্থই হয় না। আমি সই করে দিলাম। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধাশ্রমের দরজায় বিকট শব্দ করে একটা গাড়ি এসে থামলো। ধাম ধাম করে পা ফেলে ভেতরে ঢুকলো শাফিন আর শুভ। তাদের চেহারায় উদ্বেগের চেয়েও বেশি ছিল উদ্যত রাগ। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।